মহাসড়কে ৩ চাকার যানবাহন চলাচল নিষিদ্ধের নিয়ম শুধুই কাগজে কলমে। বেড়ি বাঁধগুলো আরও উঁচু ও সংস্কার করা দরকার, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। সাহায্য নয়, ক্ষতিগ্রস্ত মানুষের দাবি, নদী পাড়ে গাইডওয়াল নির্মাণ। Walton non-stop millionaire offer. RR Kabel and Abiba Finance Limited. এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে পুরো খবর। মহাসড়কে ৩ চাকার যানবাহন চলাচল নিষিদ্ধের নিয়ম শুধুই কাগজে কলমে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সেসব চলছে নিয়ম করেই, আর উল্টো পথে চলাচল এই সড়কের স্বাভাবিক চিত্র। আব্দুল সালামের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। শনি রাখার পর থেকেই শুরু হয় উল্টো পথে চলাচল, বিশেষ করে কাঁচপুর ব্রিজ অংশে। নতুন একটি সেতু এবং ওভারপাস হওয়ায় যানজট কমেছে, কিন্তু দুর্ঘটনা। এখানে প্রতিনিয়ত চলছে রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা এবং অটোরিকশা। ব্যাটারি চালিত রিক্সা নিয়ে এত দ্রুত আপনি আসলেন উল্টা পথে, এটা ঠিক হলো না স্যার? না থাকা মতো লেগে দোনাইছি, মাত্র গেড়ে যেতে পারি। আমরা উল্টা পথে ভাই যাই, এটা আমার অপরাধ। এটা হারোড ওটা আমরা অমান্য করা, কিন্তু কিছু কিছু যাত্রী আছে তাদের জন্য যেতে হয়। দুবার ধরা খেয়ে মনে করেন 1600 টাকার মতো লাগছে, 1700 টাকার মতো লাগছে। কুমিল্লা কিংবা ফেনীর দিকে এগুলোও ইউটার্ন কিংবা সিগন্যাল এলাকায় এমন ঝুঁকিপূর্ণ চলাচল নিয়মিত। আইন অমান্য তালিকায় শুধু রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা নয়, আছে সব ধরনের যানবাহনই। রোডে যখন গাড়ি চলাচল করে, রাউন্ড সাইডে যখন গাড়ি ঢুকবে অবশ্যই অ্যাক্সিডেন্ট হবে। বেসিক্যালি যে এই ব্রিজের এখানে অনেক টার্নিং পয়েন্টে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটছে, আমি দেখেছি। সড়ক হয়েছে আগের চেয়ে অনেক প্রশস্ত। ঝুঁকিপূর্ণ চলাচল রোধে বসানো হয়েছে ডিভাইডার, কোথাও কোথাও তারের বেড়া। সবকিছুতেই অদম্য যাত্রী কিংবা পথচারীরা। এভাবেই হয়তো কেউ জেনে শুনে মৃত্যুকে ডেকেও আনছেন। এখানে নামছে, এই জন্য এখান দিয়ে আইছি। এটা ঝুঁকিপূর্ণ কিনা বাবা? আমি এমনি আইনে ওই ব্যাটা করে দেখতে আইছি। যে উপাস দিয়ে কাটা আছে, তো ওখান দিয়ে পার হয়ে যায় রাস্তা, তো এটা তো দুর্ঘটনা হতে পারে যে কোনো সময়। মদনপুরে অনেকটা শৃঙ্খলা ফিরলেও সোনারগাঁর মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় লোকাল লেন আটকে থাকে। আর দূরপাল্লা কিংবা আন্তনগর পরিবহনগুলো মাঝ সড়কে রেখে যাত্রী ওঠানো নামানোর কারণে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। সেই সঙ্গে উল্টো পথে চলাচল আর ফুটপাত দখল আগের মতোই। মাঝ সড়কে তো কোনো স্ট্যান্ড নেই, রাস্তাঘাট সব বন্ধ করে দিচ্ছে। একটা স্ট্যান্ড দিলে তো মনে বাঁচা পায়, সুন্দরবন যাত্রী নামান যায়। কথাটা এই রাস্তায় আপনার রং সাইডে আসতে হবে, আর নাহলে আসার উপায় নেই, মেঘনা থেকে ঘুরে আসতে হবে। শিডিউলারের প্রতি আমাদের জিরো টলারেন্স, আমরা প্রসিকিউশন প্রদান করছি, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাদের বিরুদ্ধে। এছাড়াও মহাসড়কে ত্রুটিপূর্ণ যানবাহন যেগুলো আছে অথবা শৃঙ্খলা ভঙ্গ করছে যে যানবাহনগুলো, এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত প্রসিকিউশন দাখিল করছি। তো আমাদের কার্যক্রম অব্যাহত আছে, আগের তুলনায় আমাদের দুর্ঘটনার সংখ্যাও কমেছে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সড়কটি কয়েক বছর আগেই 4 লেনে উন্নীত করা হয়। নতুন করে আলোচনা এসেছে 8 লেন করার পরিকল্পনাও। তবে যানবাহনের বিশৃঙ্খলা রোধ করতে না পারলে সুফল কতটা মিলবে? মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে মারা গেছেন 16 জন, 6,880 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই হিসাব এখনো চূড়ান্ত নয়। 9 জন আবারও আন্তঃমন্ত্রণালয় সভা করে ক্ষয়ক্ষতির পরিমাণ চূড়ান্ত করা হবে। ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী আন্তঃমন্ত্রণালয় সভা শেষে দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান। আর এই ব্যারিকেডগুলি অনেক কারণে মাটি ক্ষয়ে সংকুচিত হয়ে গেছে। এটাকে আরো সংস্কার করা দরকার। আর তৃতীয়ত যেটা বললেন যে টেকসই ব্যারিকেড, এটা নিয়ে আজকে কথা হয়েছে যে সাস্টেইনেবল ব্যারিকেড করার জন্য আমাদের আরো কিছু পরামর্শ আজকে আসছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব থেকে রেহাই পায়নি মুন্সিগঞ্জের গজারিয়া ও লৌহজং উপজেলার মেঘনাপাড়ের মানুষ। ঘরবাড়ি ভিটেমাটি হারিয়ে দিশেহারা অন্তত শতাধিক পরিবার। সাহায্য নয়, ক্ষতিগ্রস্ত মানুষের একটাই দাবি, নদী পাড়ে গাইডওয়াল তৈরির। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
মুন্সিগঞ্জ জেলার চারপাশ ঘিরে রয়েছে পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ইছামতি ও গোমতী নদী। তবে বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পদ্মা ও মেঘনা তীরবর্তী এলাকার এই মানুষেরা। প্রতি বছরই কোনো না কোনো দুর্যোগ হানা দেয় তাদের জীবনে। মনে শঙ্কা নিয়ে আবার পূর্ণ উদ্যমে ঘর বাঁধে। সবশেষ ২৭ মের ঘূর্ণিঝড়ও সর্বশান্ত করেছে মেঘনা তীরবর্তী গজারিয়া উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষকে। চরবলাকির সাতঘুরিয়াকান্দি, ইসমানীর চর, নয়ানগর, কালীপুরা, তনুকান্দি, ভেরিমুল্লাকান্দি গ্রামের ১০ থেকে ১২টি ঘর চলে যায় নদীগর্ভে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, রাস্তাঘাট, মসজিদ, গাছপালা এবং গবাদি পশু। আমার জীবনে ভাই আমি এরকম তুফান কোনোদিন দেখি নাই। মানুষ খালি হয়ে আলা চিকরা বেড়া পাতাছে, কই যাবো আমরা, কই যাবো সব নিচে কিচ্ছু বলতে কিচ্ছু না, হিন্দুনের কারটা বাবা খালি ১ বছর কামানোর জন্য এই টাকাগুলো সব আমরা এখানে ব্যয় করি। ব্যয় করার পরে দেখা যায় কোনোভাবেই এই বেড়া দিয়ে রাখা যায় না। আমাদের জন্য এই নদী শাসন করার জন্য তো অসম্ভব। এমপি, মন্ত্রী, এত চেয়ারম্যান সব ভাইদের বলছি ভাই আমাদের এই কাজটা কোনোভাবে করে দেন, কারণ আমাদের থাকার মতো আর কোনো অবস্থান হয় না। ক্ষতিগ্রস্তদের তালিকা করতে এরই মধ্যে ইউনিয়ন পরিষদকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তালিকা পেলে যথাযথভাবে সহযোগিতা করার কথা জানান তিনি। ওদের তালিকা নিয়ে হোসেন দিচ্ছে সচিব, ও জমা দিচ্ছে, ও জমা ওই অনুযায়ী আমরা সহযোগিতা করবো আর কি ওনাদেরকে। তবে সাহায্য নয়, মেঘনার ভাঙন থেকে রক্ষা পেতে পরিকল্পিত একটি বাঁধ নির্মাণের দাবি নদীপাড়ের মানুষদের। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। লালমনিরহাট পৌরসভা এলাকার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে, আহত হয়েছেন অন্তত ৬ জন। শনিবার গভীর রাতে আঘাত হানা ঝড়ে নিমেষেই ঘরবাড়ি ও দোকানপাট লণ্ডভণ্ড হয়ে যায়। গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে, এতে বিদ্যুৎহীন রয়েছেন গ্রাহকেরা। পৌরসভা এলাকায় ঝড়ের তাণ্ডবে প্রাচীন একটি বটগাছ ভেঙে পড়ে। এ সময় বটগাছের নিচে আশ্রয় নেওয়া আতিক বাবু, উজ্জ্বল মিয়া, মেহেদি হাসান, নাজমুল হাসান সহ ৬ জন আহত হন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃষ্টি কমে আসায় সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও কিছু অঞ্চলে রয়েছে জলাবদ্ধতা। বন্যার পানি নামার সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। সিলেট মহানগরীর উপশহর সুবহানীঘাট, যতরপুর, মেন্দিবাগ, কাজিরবাজার, মাছিমপুর, তালতলা এলাকায় জমে আছে পানি। ফলে পানিবাহিত রোগ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। অনেক উপজেলার প্রধান প্রধান সড়ক ভেঙে গেছে। বন্যায় অসংখ্য কাঁচা আধা পাকা ঘরবাড়ি, ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে চাষের মাছ। পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসেব পেতে 2 থেকে 3 দিন সময় লাগবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। দেশের খবরে আছি, সময় হলো বিরতির, ফিরে আসছি আরো জানিয়ে। বগুড়ার আবাসিক হোটেল থেকে মা ছেলের মৃতদেহ উদ্ধার। বিরতির পর ফিরে এসে দেশের খবরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। উপজেলা নির্বাচন প্রসঙ্গ। চতুর্থ ধাপে রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বুধবার। জেলা নির্বাচন কার্যালয় চত্বর থেকে বিস্তারিত ভোটের পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি মাহবুবুল ইসলাম। ষষ্ঠ ধাপে চতুর্থ পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনে আগামী বুধবার রংপুরের বদরগঞ্জ এবং তারাগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ করা হবে। এ দুটি উপজেলায় এখন প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত। ভোট গ্রহণের আর মাত্র 2 দিন বাকি, কিন্তু প্রার্থীরা প্রচারণার সুযোগ পাবেন মাত্র 1 দিন, যে কারণে তারা চেষ্টা করছেন শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছতে। রংপুরের বদরগঞ্জ উপজেলা এবং তারাগঞ্জ উপজেলায় এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে। রংপুরের বদরগঞ্জ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ফজলে রাব্বি এবং হাসান তৌফিকুর চৌধুরী। ফজলে রাব্বি আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী ফজলে রাব্বি বর্তমানে ওই এলাকার সংসদ সদস্য ডিউক চৌধুরীর চাচাতো ভাই।
অপর প্রার্থী হচ্ছেন যুবলীগের হাসান তবিকুর চৌধুরী। এছাড়া তারাগঞ্জ উপজেলায় বর্তমান চেয়ারম্যান আনিসুর রহমান লিটন দোয়াত কলম মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন শাহিনুর ইসলাম, তার মার্কা হচ্ছে মোটরসাইকেল। বদরগঞ্জ উপজেলা ইউনিয়নের সংখ্যা 10টি এবং তারাগঞ্জ উপজেলা ইউনিয়নের সংখ্যা 5টি। এ দুটি উপজেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছোট্ট একটি বিরতি নিয়ে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এসে আবারও আমন্ত্রণ জানাচ্ছে। বগুড়া শহরের বনানীতে একটি আবাসিক হোটেল থেকে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে নিহত গৃহবধূর স্বামীকে। পুলিশ জানায় বেলা 11টার দিকে বনানীর শুভেচ্ছা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে আশামণি ও তার 11 মাসের শিশু সন্তান রাব্বির মাথাবিহীন মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শাহজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম জানান, আশামণির স্বামী আজিজুল একজন সেনা সদস্য। তিনি গতকাল স্ত্রী এবং ছেলেকে মার্কেটে নিয়ে যাওয়ার কথা বলে শহরের নারুলির বাড়ি থেকে বের হন এবং রাত পর্যন্ত ঘোরাঘুরি করেন। পরে তারা শুভেচ্ছা হোটেলের একটি কক্ষে ওঠেন। তবে ভোরে আজিজুল একা বের হয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকলে হোটেল কর্মচারীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মা ছেলের মৃতদেহ উদ্ধার করে এবং আটক করে আজিজুলকে। সেই সৈনিক আজিজুল হকের স্ত্রী এবং তার 1 বছরের বাচ্চার মরদেহ আমরা দেখতে পাই এবং সেই সময় আজিজুল হককে আমাদের হেফাজতে আমরা নিই। মরদেহ সিআইডি ফরেনসিক টিমকে ডাকা হয়েছে। সিআইডি ফরেনসিক টিম আসলে আমরা মরদেহ সেখান থেকে উদ্ধার করব এবং পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। ময়মনসিংহের ভালুকায় জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক বীর মুক্তিযোদ্ধা। সকালে ভালুকা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন। এ সময় তিনি অভিযোগ করেন মাস্টারবাড়ি এলাকার ভূমিদস্যু সালাউদ্দিন সরকার তার 20%-এরও বেশি জমি দখল করে নিয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরে তিনি কোনো ন্যায় বিচার পাননি। সালাউদ্দিনের সাথে যোগাযোগ করলেও কোনো সদুত্তর পাননি তিনি। ওই এলাকায় আরও একাধিক জমি দখলের অভিযোগ রয়েছে সালাউদ্দিন সরকারের বিরুদ্ধে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি লন্ড্রা মোংলা বন্দরে পৌঁছেছে। সকাল 9টায় বন্দরের হারবাড়িয়া 7 নম্বর এলাকায় জাহাজটি নোঙর করে। জাহাজটির শিপিং এজেন্ট টগি শিপিং এর অপারেশন কর্মকর্তা ইমাম হোসেন জানান, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি 14 মে রওনা দিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। সেখান থেকে লাইটার জাহাজে 23,000 মেট্রিক টন কয়লা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হয়। বাকি 32,000 মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি আজ মোংলা বন্দরে ভিড়ল। এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই।